তুমি কিভাবে হিজাবি একটা মেয়ে, তুমি কিভাবে, কার কাছ থেকে তুমি গান শিখেছো? আমার এমনিতে ইচ্ছা করছিল গানটা গাইতে। আমরা কি তোমার কাছ থেকে একটু নিজ গলায় আমরা কয়েক মিনিট শুনতে পারি? শ্রাবণের বিপ্লব প্লাবনের মতো গেল ছড়িয়ে। ইনফ্যাক্ট এই গানের কারণে আমরা কিন্তু অনেকগুলো নামও শিখছি। প্রায় 1400 মানুষের উপরে আমাদের শাহাদাত বরণ করেছে। গানটি মূলত থিঙ্কিংটা আমাদের এরকম ছিল যে জুলাইয়ের স্মৃতিটাকে কোনোভাবে তার গানের ভাষার মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা যায় কিনা। আমি এখন পর্যন্ত কোনো গানকে অ্যানথেম হিসাবে দেখি নাই। সাইফার যে পোস্ট গুলো রেগুলার হতো আর কি, সেখানে আমি সবসময় অবজার্ভ করতাম যে সেখানে জুলাইয়ের যে স্মৃতিটাকে বারবার রিজেনারেট করছে এই গানটার মাধ্যমে। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা যেমন মানুষের ভিতরে রেজোনেট করে, মানে শুনছি আর চোখ থেকে মানে অটোমেটিক্যালি পানি পড়ছিল, মানে একটা আলাদা ফিল হতো, অন্যরকম ফিল হতো। একদম জুলাইয়ের যে স্মৃতিগুলা সব কিন্তু যিনি গীতিকার উনি কিন্তু তুলে ধরেছেন গানের মধ্যে। যারা দেশের কালচারকে ঘুরিয়ে ফেলতে চায় তারা এই শিল্প সাহিত্যকে ডমিনেট করে। প্রতিটা সরকার এটাকে হচ্ছে ডমিনেট করে আমাদের যে কান্ট্রি মানুষদেরকে। সেই আব্রাহ ছিল সবচেয়ে বেশি অহংকারী। আমাদের দেশেও যে ফ্যাসিস্ট ছিলেন তিনিও সবচেয়ে বেশি নিজেকে অহংকার মনে করতেন। আমাদের 47 থেকে ক্রমাগতভাবে 71 আমরা খুব মুক্ত যে চেতনাটা, এটা আমাদের মধ্যে অনেক দিন ধরে আমরা শুনে আসছি। তোমাদের ফ্যামিলি কি সবাই এটার সাথে জড়িত, না কিভাবে তোমরা এই গানগুলো লেখার ব্যাপারে, গাওয়ার ব্যাপারে হেল্প করছো? শ্রাবণের বিপ্লব প্লাবনের মতো গেল ছড়িয়ে। শ্রাবণের বিপ্লব প্লাবনের মতো গেল ছড়িয়ে। সে প্লাবনের ভেসে কুড়িরাও অবশেষে দেশের জন্য দিল পাপড়িতে ফুল ডালি ভরিয়ে। সবুজের গালিচায় কুড়িরাও রং যায় ছড়িয়ে। ছিল যাহা এনেছে শ্রাবণ শেষে শরতের কাশ ফুল অনাবিল। কেউ বলে করে নয় এরা হলো ছোট ছোট আবাবিল। রুখে দিল আবরাহা ঘাড়ে চেপেছিল যাহা এনেছে শ্রাবণ শেষে শরতের কাশ ফুল অনাবিল। সব পাখিদের ভালোবেসে বুকে রাখি জড়িয়ে। সবুজের গালিচায় কুড়িরাও রং যায় ছড়িয়ে। জল জ্বলে তারা হলো তাহমিদ। ফারহান ফাইয়াজ বুক পেতে হলো আবু সাইদ, বুক পেতে হলো আবু সাইদ। ছোট্ট নাস্তায় চিঠি লিখে চলে গেল লড়াইয়ে। বুকে আগুন আর সব অশ্রু সজল চোখ তাকে নিঘাতক তার ফেলে দিল আগুনের কড়াইয়ে। ছোট্ট নাস্তায় চিঠি লিখে চলে গেল লড়াইয়ে। বুকে আগুন আর সব অশ্রু সজল চোখ তাকে নিঘাতক তার ফেলে দিল আগুনের কড়াইয়ে। পিতা মাতা মৃতদেহ চুমুতে চুমুতে
গালি যায় কুড়িরাও রং যায় ঝরিয়ে, সবুজের গালি যায় কুড়িরাও রং যায় ঝরিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জনপালসের স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রহমান আপনাদেরকে জুলাইয়ের অভিবাদন জানাচ্ছি। জুলাই মাসের শেষ দিন আজ। গত 2 বছর আগে এই সময়গুলোতে জুলাইয়ের যে বিপ্লব চলছিল, শ্রাবণের বিপ্লব, আপনাদের মনে আছে যে সেই রক্তঝরা দিনগুলোতে ফ্যাসিস্ট সরকারের হায়ানা বাহিনী হামলে পড়েছিল দেশের সাধারণ মানুষের উপর। বয়স্ক থেকে শুরু করে শিশুরাও এটা থেকে রেহাই পায় নাই। সেই সময়গুলোতে এক সঙ্গীত ছিল একটা মোক্ষম অস্ত্র, মানুষকে ইন্সপায়ার করেছিল। আমাদের যে কাজী নজরুলের শিকল পরা ছল, মধ্যে শিকল পরা ছল থেকে শুরু করে অন্যান্য যে গানগুলো ছিল এবং সমসাময়িক শিল্পী যারা, তারাও সবাইকে ইন্সপায়ার করেছিল মাঠে নামতে, বিপ্লবে অংশগ্রহণ করতে। আবু সাইদের স্যাক্রিফাইসটাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হাজার হাজার মানুষ শহীদের নাজরানা পেশ করছিল। আমরা গত এপিসোডে বলেছিলাম যে আমরা বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, ঔপন্যাসিক তাদের কাছ থেকে আশা করি তারা জুলাই বিপ্লবকে ধরে রাখবে। তারই পরিক্রমায় আমরা এটাও ঘোষণা করেছিলাম আমরা মুসলিম কোর নামে যে অর্গানাইজেশন, সেইটার পক্ষ থেকে আমরা জুলাইয়ের শিল্পী, সাহিত্যিক তাদেরকে পুরস্কার দিব। তো তারই পরিক্রমায় আমরা আজকে যে শিল্পীকে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি, তার গানটিকে আমরা এবছরের জন্য রেকগনাইজ করেছি এবং সেটা সম্পর্কে আমি আরো কিছুটা বলবো। এবং আমাদের সাথে মুসলিম কোরের বাংলাদেশ প্রেসিডেন্ট উপস্থিত আছেন, ওনার কাছ থেকে শুনবো। কিন্তু আজকে আপনাদের সবাইকে আমি বলবো যে জুলাই চেতনাকে ধারণ করার জন্য যে আমরা এপিসোডগুলো করছি জুলাই স্টোরি নামে, সেই স্টোরিগুলো আমাদের সবার কাছে আসা উচিত, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত। 1400 শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশের নতুন একটা বিপ্লব পেয়েছিলাম, ফ্যাসিস্ট সরকারকে পতিত হয়েছিল এবং পাশাপাশি 30,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করেছিল। তারা কিন্তু এখনো বিছানায় শায়িত, অনেকেই পঙ্গু হয়ে, বিকলাঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো সেই সব কিছু ছাড়িয়েই এই যে কবিতা, গান, এগুলো মানুষকে ইন্সপায়ার করে, যুগের পর যুগ ইন্সপায়ার করে। এবং যেসব শিল্পী বা শিল্পীর পিছনে যারা লেখক, তাদের একটা বিশাল অবদান থাকে। এই জন্য আমরা আজকে স্টুডিওতে শিল্পী এবং এক্সিকিউটিভ প্রডিউসার দুজনকে পেয়েছি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। তো চলেন আমরা আমাদের শিল্পীকে পরিচয় করিয়ে দেই। আমাদের এই শ্রাবণের বিপ্লব যে গানটি আপনারা শুনলেন, সেই গানের শিল্পী হলো সুরাইয়া আক্তার সাইফা। আসসালামু আলাইকুম। আর এক্সিকিউটিভ প্রডিউসার সাইফার বড় ভাই হাসনাত। আসসালামু আলাইকুম। হাসনাত, তোমার পুরো নামটা কি? মোহাম্মদ আব্দুল হালিম হাসনাত। আব্দুল হালিম হাসনাত। আর সাইফা, তোমার পুরো নাম হচ্ছে সুরাইয়া। সুরাইয়া সাইফা। সাইফা, হ্যাঁ। থ্যাংক ইউ ফর কামিং টু দ্য স্টুডিও। আমাদের সাথে মুসলিম কোরের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট খায়রুজ্জামান সবুর ভাই আছেন। আসসালামু আলাইকুম। তো আজকের স্টুডিও যেহেতু আপনারা সবাই এসেছেন, আমরা এই গানটা সম্পর্কে বেশি শুনবো। এই গানটি যখন আমি প্রথমে শুনি, তখন আমার আম্মু আমাকে প্রথমে শোনান এই গানটি। তো তখন আমার কাছে মানে জুলাই যে ইয়াগুলো, ভয়াবহ যে দিনগুলো হয়েছিল, সেগুলো মানে ভেসে উঠছিল চোখের সামনে। তো গানটা মানে আমার এমনিতে ইচ্ছা করছিল গানটা গাইতে, মানে শুনছি আর চোখ থেকে মানে অটোমেটিক্যালি পানি পড়ছিল, এত ফিল গানের মধ্যে। তো এটা আর কি নিজে থেকে আর কি গানটা গাওয়ার ইচ্ছা হলো অনেক। তুমি কি গান অনেক বছর ধরে গাও? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন থেকে। এখন তুমি কোন ক্লাসে পড়ো? এবার আমি ক্লাস 5-এ উঠেছি। 5-এ উঠেছো, মাশাআল্লাহ। তুমি তো এত কম বয়সে তুমি সেলিব্রিটি সিঙ্গার আর কি, দেশের জন্য একটা সম্পদ ইনশাআল্লাহ। হাসনাত, তুমি বলো আর কি, তোমাদের ফ্যামিলি কি সবাই এটার সাথে জড়িত, না কিভাবে তোমরা এই গানগুলো লেখার ব্যাপারে, গাওয়ার ব্যাপারে হেল্প করছো? জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য, এবং বিশেষ করে মাসুদ রহমান আঙ্কেল
সবুর আঙ্কেল, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের এই জুলাইকে নিয়ে সাইফার যে গানটি রিলিজ হয়েছে, এটিকে আপনারা অনেক বেশি অনুপ্রাণিত করেছেন পোস্ট রিলিজের ক্ষেত্রে, এবং এটিকে অনেক রিকগনাইজ করেছেন বিশেষ করে, এজন্য আরো বেশি ধন্যবাদ। গানটি মূলত থিঙ্কিংটা আমাদের এরকম ছিল যে আমরা তো ইতিহাস পড়েছি যে 47 আমরা একটা মুক্তি পেয়েছিলাম, এরপর হচ্ছে আমাদের 47 থেকে ক্রমাগতভাবে 71 আমরা খুব মুক্ত যে চেতনাটা, এটা আমাদের মধ্যে অনেক দিন ধরে আমরা শুনে আসছি, আমাদের যে জেনারেশনটা। এরপরে আসা হচ্ছে 90 থেকে পরবর্তীতে যখন ক্রমাগত বিভিন্ন ইলেকশন এর মাধ্যমে যখন একবার এক এক সরকার আসে, তা আমরা এগুলো ইতিহাসে দেখি যে কিভাবে প্রতিটা সরকার এটাকে হচ্ছে ডোমিনেট করে আমাদের যে কান্ট্রি মানুষদেরকে। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আমরা এই যে আওয়ামী লীগ সরকারকে পেয়েছি গত 17 বছর ধরে প্রায়। তো যারা 17 বছরে মানুষের যে স্বাধীনতা, বিশেষ করে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে তারা হচ্ছে নষ্ট করে ফেলেছে, প্লাস হচ্ছে মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে অধিকারগুলো, এগুলোকে সম্পূর্ণভাবেই তারা হচ্ছে বিনষ্ট করে ফেলেছে। তো যারই ধারাবাহিকতায় হচ্ছে আমাদের এই জুলাই আন্দোলনটা। কিন্তু আমরা জুলাই আন্দোলনে আমরা তো এই জেনারেশনের মানুষ, তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে তাড়িয়ে দিতে পেরেছি, এবং এর জন্য আমাদেরকে প্রায় বিভিন্ন রিপোর্ট আমরা দেখেছি গত ইন্টিরিম সরকারের সময় যে প্রায় 1400 মানুষের উপরে আমাদের শাহাদাত বরণ করেছে, প্রায় 30,000-এর উপর হচ্ছে আমাদের মানুষ পঙ্গুত্ব আহত হয়েছে, এখনো তারা হসপিটালে কাতরাচ্ছে। আমরা ঢাকা মেডিকেলে বিশেষ করে হাজার হাজার রোগী এখনো আমাদের চোখের সামনে দেখি। তো সেই জায়গাগুলো থেকে আমরা যে চূড়ান্ত একটা স্বাধীনতাকে আমরা চিন্তা করেছি যে আমরা এখন থেকে আমরা খুব মুক্তভাবে চলতে পারবো, বা আমাদের যে ধ্যান ধারণা এগুলো সম্পূর্ণভাবে একটা নতুন জাগতিক চিন্তায় তৈরি হবে। কিন্তু আলটিমেটলি আমরা সেই জায়গাটাকে আমরা খুব একটা উপলব্ধি করেছি, বাট আমরা প্র্যাকটিক্যালি সেটাকে পারছি না। ওই প্রসঙ্গে আমি আসবো। সেই জায়গা থেকেই আমি চিন্তা করেছি যে যেহেতু ছোট বোন গান টান করে কিছু, তো তাকে দিয়ে যে জুলাইয়ের স্মৃতিটাকে কোনোভাবে তার গানের ভাষার মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা যায় কিনা, সেই জায়গা থেকে আমাদের এই শ্রাবণের বিপ্লব নির্মাণ। এটা সুন্দর বলেছো। আমি ওই শহীদ বা পঙ্গুত্ব বরণকারী তাদের ব্যাপারে আরো কথা বলবো, গানের ভিতরে এইসব নিয়ে কথা আছে। ইনফ্যাক্ট এই গানের কারণে আমরা কিন্তু অনেকগুলো নামও শিখছি। যেমন আহাদের নামটা কিন্তু আমি জানতাম, আহাদের নাম কিন্তু যখন ও আহাদের ব্যাপারে গানটাতে এসছে, তো মানুষের মন কিন্তু এইভাবেই আন্দোলিত হয় যে যখন একটা গানের কথার ভিতরে থাকে। যেমন আমাদের 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা যেমন মানুষের ভিতরে রেজোনেট করে। তারপরে মুক্তির মন্দির সোপানো তলে 71 সালে অনেক গান যেগুলো দেশপ্রেমিকরা, সঙ্গীত শিল্পীরা গেয়েছে, সেগুলো কিন্তু দেশের মানুষকে বিভিন্ন ভাবে তাদের অনুপ্রাণিত, এবং এক একটা আন্দোলনকে হচ্ছে অনেকদিন লাস্ট করে। তো শ্রাবণের বিপ্লবের ব্যাপারে গানটার টাইটেলটা খুব সুন্দর, কারণ এটা আমরা মনসুন রেভলিউশনও বলি ইংলিশে, তো সেই অর্থে এটা ভালো যে শ্রাবণের বিপ্লব। আমি এখন পর্যন্ত কোনো গানকে অ্যানথেম হিসাবে দেখি নাই, যেটা বলছিলাম যে ইভেন বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ গান গেয়েছিল আমার, যেটাকে আমাদের পরে জাতীয় সঙ্গীত হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটা ছিল কিন্তু বাংলাদেশকে ভাগ করা হয়েছে, সেটার এগেনস্টে কিন্তু উনি লিখেছে, কিন্তু সামহাও ওই সময় এটা পপুলার হলো এবং 71-এ যারা তারা এটাকেই অ্যাডপ্ট করলো, এবং দ্যাট বিকেম দ্য ন্যাশনাল অ্যান্থেম। আর অন্যান্য বিভিন্ন ক্রান্তি লগ্নে যে গানগুলো আসে সেগুলো অ্যান্থেমে পরিণত হয়। জুলাইয়ের জন্য আমি এখন পর্যন্ত কোনো গানকে দেখি নাই, যদিও অনেকগুলো গান বেরিয়েছে জুলাই রেভলিউশনের সময়, এগুলো অনুপ্রাণিত করতো অনেকগুলো, কিন্তু এগুলো স্টিক করে নাই। শ্রাবণের বিপ্লবকে আমার মনে হয়েছে কাছাকাছি ইনগ্রেডিয়েন্টস গুলো আছে অ্যান্থেম হওয়ার মতো। কিন্তু তোমাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে? সাইফা তুমি বলতে পারবা, বা হাসনাত তুমি বলো, যে মানে আমরা কি ন্যাশনালি এমন একটা গান পেতে পারি কিনা যেটা জুলাই আসলে আমরা সেটা থেকে অনুপ্রাণিত হতে পারবো? আমরা তো চেষ্টা করেছি যে সাইফার গানটার মাধ্যমে আমাদের সেই জুলাইয়ের স্মৃতিটা যেন কখনো মলিন না হয়ে যায়। আমি সাইফার যে পোস্ট গুলো রেগুলার হতো আর কি, সেখানে আমি সবসময় অবজার্ভ করতাম যে সেখানে জুলাইয়ের যে স্মৃতিটাকে বারবার রিজেনারেট করছে এই গানটার মাধ্যমে। আশা করি আমরা
যে চিন্তাটা থেকে গানটা রচনা হয়েছে বা সৃষ্টি হয়েছে, এটা আশা রাখতে পারি আমরা যেভাবে দেশের বাইরের মানুষ আপনারা যেভাবে এই গানটাকে অনুপ্রেরণা দিচ্ছেন, তো মানুষের হৃদয়ে এটা অবশ্যই জায়গা নেবে ইনশাআল্লাহ, জায়গা পাবে। এতটুকু এটা বিশ্বাস যদি আছে। অ্যানথেম নাও হয়, ওয়ান অফ দ্য টপ হবে আর কি। ইনশাআল্লাহ এটা আচ্ছা, এখানে তোমরা আমাকে একটু বলো, আমি তোমাদের দুজনকে তো পেয়েছি, কিন্তু গীতিকার কে ছিলেন? গানটি লিখেছেন আমাদের একজন জনপ্রিয় গীতিকার নাইম আল ইসলাম মাহিন, এবং সুর আর হচ্ছে যিনি ওকে ট্রেন আপ করেছেন ওনার নাম মাহফুজ বিল্লাহ শাহী। আচ্ছা, আর এটা হচ্ছে আমরা মিউজিকটা করেছি পারভেজ জুয়েল, উনি জনপ্রিয় একজন মিউজিক ডিরেক্টর। আর পরবর্তীতে হচ্ছে এটাকে আমরা চেষ্টা করেছি যে শুধু তো মিউজিকের মাধ্যমে গানটা আমরা শুনতে পারি, বাট আমরা যেন ভিজুয়ালাইজ করে জিনিসটাকে বাঁচিয়ে রাখতে পারি, সেই জায়গা থেকে আমরা খুব দুর্দান্ত ভিডিওটা করেছি হচ্ছে আমাদের ইব্রাহিম আহমেদ, উনি করেছেন ভিডিওটা। এভরিথিং ওয়েন্ট ওয়েল, মানে আমরা তো সবসময় এন্ড রেজাল্টটা দেখতে চাই। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ এ কোয়ালিটি জব ডান। চেষ্টা করেছি আমরা। মানে কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ হলে হয় কি, যে তোমার এটা দীর্ঘস্থায়ী হয় না। হ্যাঁ, আর ক্রিয়েটিভিটির একটা মৌলিক, মানে আমাদের সাইড থেকে আমরা যখনই দেখি যারা অন্য ক্যাম্প বলতে বোঝাচ্ছি রবীন্দ্রিক অথবা ছায়ানটি, যারা দেশের কালচারকে ঘুরিয়ে ফেলতে চায়, তারা এই শিল্প সাহিত্যকে ডমিনেট করে। সঙ্গীত জগৎ থেকে নাট্য জগৎ বা ইভেন নৃত্য, এসব মাধ্যমে তারা তাদের ইয়েগুলোকে প্রমোট করে। কিন্তু যারা একটু দেশ প্রেমিক, বাংলাদেশ প্রেমিক বলি, যাদেরকে বাংলাদেশ পন্থী, অথবা যারা একটু ইসলামিক মাইন্ডেড, 90% মানুষ, কিন্তু তাদের এই ক্ষেত্রে একটু ঘাটতি দেখা যায়, যেহেতু তারা মিউজিক বা অন্যান্য জিনিসগুলোকে তারা ওইভাবে ইয়ে করে না। এক্ষেত্রে আমি একটু সাইফার কাছ থেকে শুনবো, তুমি কিভাবে, হিজাবি একটা মেয়ে, তুমি কিভাবে, কার কাছ থেকে তুমি গান শিখেছো? আমি যখন 3 বছর ছিলাম তখনই আমি ক্লাসিক্যাল শিখতাম। আমার একজন টিচার ছিলেন, রোমান স্যার। তো ওখান থেকে আর কি। কতদিন তুমি ওনার কাছে ট্রেনিং করেছো? ছোটবেলা থেকে এখনো আছি। এখনো প্রায় 6 থেকে 7 বছর এখন চলছে রানিং ওনার কাছে ট্রেনিং। এক্সেলেন্ট। তো ডেফিনেটলি উনি একজন গুড টিচার। কিন্তু কণ্ঠটা তো তোমার, এটা হচ্ছে গড গিফটেড একটা ইয়ে থাকে, কিন্তু তোমার যে গায়কী, যেমন তুমি কাশফুল যখন বললা, তখনই আমি বুঝেছি যে তোমার যেভাবে তুমি এটাকে ইয়ে করলা, ইউ মাস্ট হ্যাভ লার্ন দ্য ক্লাসিক্যাল ইয়ে। তো তোমার কেমন লাগে, তুমি গানটা গাওয়ার পরে তোমার অনুভূতি কেমন ছিল? গানটা গাওয়ার পরে ভালোই ছিল। তারপরে গানটা গাওয়ার সময় একবার বললাম যে মানে একটা আলাদা ফিল হতো, অন্যরকম ফিল হতো। একদম জুলাই যে স্মৃতিগুলা সব কিন্তু যিনি গীতিকার উনি কিন্তু তুলে ধরেছেন গানের মধ্যে। তারপর আমার থেকে ছোট ছোট যারা, তারাও কিন্তু শহীদ হয়েছে। তো গানটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসে। আচ্ছা, আমরা কি তোমার কাছ থেকে একটু নিজ গলায় আমরা কয়েক মিনিট শুনতে পারি, একটা পংক্তি শুনতে পারি? জি, অবশ্যই। শ্রাবণীর বিপ্লব প্লাবনীর মতো গেল ছড়িয়ে, শ্রাবণীর বিপ্লব প্লাবনীর মতো গেল ছড়িয়ে, সে প্লাবনীর অভেসে করিল অবশেষে দেশের জন্য দিল পাপড়িতে ফুল ডালি ভরিয়ে, সবুজের গালিচায় করিল রং যায় ছড়িয়ে, সবুজের গালিচায় করিল রং যায় ছড়িয়ে, কেউ বলে করে নয় এরা হলো ছোট ছোট অভাবে, রুখে দিল আবরাহা ঘাড়ে চেপে ছিল যাহা, এনেছে শ্রাবণ শেষে শরতের কাশফুল অনাবিল, কেউ বলে করে নয় এরা হলো ছোট ছোট অভাবে, রুখে দিল আবরাহা ঘাড়ে চেপে ছিল যাহা, এনেছে শ্রাবণ শেষে শরতের কাশফুল অনাবিল, এই সব পাখিদের ভালোবেসে বুকে রাখি জুড়িয়ে, সবুজের গালিচায় করিল রং যায় ছড়িয়ে,
সবুজের গালিচায় কুড়িরাও রং যায় ঝরিয়ে। অসাধারণ অসাধারণ অসাধারণ। খুবই সুন্দর। শুধু গানের কথাই বলবো না, তোমার কণ্ঠটাও খুবই অথেন্টিক। ধন্যবাদ। এই যে থ্যাংক ইউ, এই যে কথাগুলো যে কুড়িরাও রং যায় ছড়িয়ে। রং যায় ছড়িয়ে, কুড়িরদের যে রংটা সেটা ছিল রক্তের রং, হুম, তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। সবুজের গালিচা, সবুজ। সবুজ চত্বর, বাংলাদেশকে তো আমরা সবুজের দেশ বলি। হুম, বাংলাদেশের পতাকার ভিতরেও কিন্তু সবুজ আছে। সবুজ আছে, মাঝখানে রক্তের সূর্য আছে, রক্তিম সূর্য। তোমার গানের সাথে বাংলাদেশের ফ্ল্যাগের যেমন ইয়ে আছে, বাংলাদেশের পরিবেশ, নেচার সবকিছু ফুটে উঠেছে। লেখক এখানে আমার যতটুকু ধারণা, লেখক ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে উনি বুঝিয়েছেন যে সবুজের গালিচায়, মানে আমরা তো একটা মুক্তির দেশে আছি, আমরা সেটাই আমরা সবসময় স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে, কিন্তু সেখানেও আমাদের ছোট ছোট কুড়িরদেরকে প্রাণ দিতে হচ্ছে। এই জিনিসটাকে লেখক এখানে খুবই খুব প্রতিবাদের ভাষায় তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কাব্যিক ভাষায়। আর ফুলের কুড়ি, এই যে কুড়ি এবং ফুলের ডালা, হুম, যে তাদেরকে উপহার দিল, জাতিকে একটা জিনিস উপহার দিল, তাদের জীবনকে ইয়ে দিয়ে ফুল ঝরে পড়লো এই অল্প বয়সে। এটা যেমন মিনিংফুল, তার সাথে একটা ইসলামিক ইয়েও নিয়ে এসছে কিন্তু, তাই না? আমরা সূরা ফিলে জানি হ্যাঁ, আব্রাহা আব্রাহা আব্রাহার হাতি এসে কাবাকে ধ্বংস করতে এসেছিল, চেয়েছিল। ঠিক সেই জিনিসটাই আল্লাহ সেই আমাদের জিনিসটাই এখানে ইয়ে করেছেন। তাই না? তারপর ছোট ছোট জাবাবিল পাখি হুম, পাথর নিয়ে আসলো। হ্যাঁ, একদম পাখি ছোট ছোট আবার পাথর মারছে, বিরাট অশ্বারোহী এবং বা লেখক খুব হাতির। দারুণ ভাবে এখানে ইয়ে করেছেন এটাকে, যে সেই আব্রাহ ছিল সবচেয়ে বেশি অহংকারী। আমাদের দেশেও যে ফ্যাসিস্ট ছিলেন তিনিও সবচেয়ে বেশি নিজেকে অহংকার মনে করতেন। সেই অহংকার সেই থেকেই জায়গা তার থেকে- পতন, বলে যে অহংকার এবং- পতনের মূল। হ্যাঁ, এখানেও কুড়িরাই শুরু করেছে তাদের এই যাত্রাটা। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি গানের কথাগুলো মানে খুবই উপযোগী আমাদের জুলাইয়ের আন্দোলনকে ফুটিয়ে তুলতে আর কি। তো হাসনাত, তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের গানটা তো আমরা করেছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যতটুকু সম্ভব জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য। এবং এখানে বিশেষ করে আমি যে জিনিসটা ফোকাস করেছি যে জুলাই কিন্তু আমরা শুধু মুসলিমরা অথবা আমরা হুজুররা বা এরকম কোনো ইয়ে ছিল না, জুলাই ছিল সবাই একবারে সার্বজনীন। যে মেয়েটা হিজাব পরে, যে মেয়েটা হিজাব পরে না, তাদেরকে আমরা ভিডিওতে দেখেছি জুলাইকে কিভাবে তারা ওন করেছে ওই সময়। এবং ঢাকা ভার্সিটিতে বিশেষ করে এখনো চোখের সামনে আছে একটা মেয়ে রক্ত ঝরা ওই সিন গুলো। তো সেই জায়গা থেকে চেষ্টা করেছি সবার জন্য যেন সার্বজনীন একটা গান হয়ে বেঁচে থাকুক এই জুলাইয়ের শ্রাবণের বিপ্লব গানটা। তো গানটা আমরা নিজেদের উদ্যোগেই চেষ্টা করেছি গানটা মেকিং করা, সবকিছু মিলিয়ে। তো আপনারা অনেক বেশি অনুপ্রাণিত করেছেন, এই জন্য সেই জায়গা থেকে অনেক বেশি ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে চাই যে ছোট বোন সাইফা গান করছে এবং দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সে গান করবে ভবিষ্যতে ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা যদি এগুলো পৃষ্ঠপোষকতা আমাদের এখানে একটু অভাব আমরা পাই, একটু না পুরোটাই আমরা অভাব পাই, সেইভাবে খুব একটা কেউ করে না, প্যাট্রোনাইজেশন যেটাকে বলে। তো সেই জায়গা থেকে যদি কিছু প্যাট্রোনাইজ করা যায়, কালচারাল যে একটা বিপ্লব আমরা বলি, সেই বিপ্লবটা আমরা ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় আমাদের দেশের মধ্যে ছড়িয়ে দিতে পারবো, সেই প্রত্যাশা খুবই সুন্দর। কারণ আমি নেক্সট যে প্রসঙ্গে আসবো, সেগুয়ে বলে যে আমি তোমার কথা দিয়ে আমি ওই ইয়েতে চলে যাব। সেটা হলো যে আমরা আজকের স্টুডিওতে কিন্তু মুসলিম কোরের প্রেসিডেন্ট বাংলাদেশ চ্যাপ্টারের সবুর ভাইকে পেয়েছি, এবং ওনাকে আমরা স্টুডিওতে পেয়েছি এই কারণে যে উনি একটা গুড পেট্রন। আপনি একটু বলবেন যে কিভাবে আপনারা প্যাট্রোনাইজ করেন? ধন্যবাদ আপনাকে। মুসলিম কোর ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট, ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিটি সার্ভিসের উপরে সাধারণত কাজ করে থাকে। এবং এই জেনারেশনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইয়ুথদের যে মনের চাহিদা, এই মনের চাহিদা অনুযায়ী সে দুনিয়াকে আরো সুন্দর করে সাজানোর জন্য তাদের যে নিজস্ব যে চেতনা, নিজস্ব যে চিন্তাধারা, এটা যাতে আরো স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারে, এক্ষেত্রেই মুসলিম কোর কাজ করে। এই কাজের ধারাবাহিকতায় আমরা সার্বক্ষণিক সবকিছু অবজার্ভ করি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দ্বিতীয় স্বাধীনতার যে 7 জুলাইয়ে যে আমরা পেয়েছি,
সেই জুলাইয়ের ব্যাপারে আমাদের একটা কনসেপশন রয়েছে। এই জুলাই দেশের স্বাধীনতা যে এনে দিয়েছে, যে স্বৈরাচার মুক্ত একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছে, এটাকে যাতে আগামী দিনে ধরে রাখতে পারে, এই ইয়ং জেনারেশন যেন সেটাকে মনে রেখে আগামী দিনে তাদের দেশকে গঠনের জন্য এগিয়ে আসতে পারে, এটা আমাদের একটা মুখ্য দৃষ্টিভঙ্গি। এবং এটাকে সামনে রেখেই আমাদের একটা চিন্তা রয়েছে যে আমরা জুলাইয়ের উপরে যে কে বই লিখেছেন, আমাদের সাহিত্যের মাধ্যমে, শিল্পের মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে, এই বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে যারা জুলাইকে ধারণ করে রাখার চেষ্টা করছেন, এগুলোকে আমরা অবজার্ভ করছি এবং আমাদের চিন্তা হয়েছে এগুলোকে আমরা গ্রাজুয়ালি সংরক্ষণ করব। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এখানে আসা এবং আমাদের শিল্পী সুরাইয়া আক্তার সাইফার যে গানটা, যে শ্রাবণের বিপ্লব, সত্যি এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমরাও মনে করি এই গানের প্রতি যে কথা এবং সাইফার কণ্ঠে যেভাবে পরিচ্ছন্নভাবে এটা ফুটে উঠেছে, এটা হয়তো আগামী দিনে স্মরণ রাখার জন্য মতো একটা গান হবে এবং জুলাইকে প্রতি মুহূর্তে স্মরণ করে দেওয়ার জন্য এটা একটা মুখ্যম একটা সৃষ্টি বলে আমরা মনে করি। এবং সেই কারণে আমরা মুসলিম কোরের পক্ষ থেকে আমরা তাকে সিলেক্ট করেছি আমাদের পক্ষ থেকে এবং এই বছরের জন্য এই ক্যাটাগরিতে আমরা সাইফাকে আমরা সিলেক্ট করেছি এবং তাকে আমরা অ্যাওয়ার্ড করতে চাই। আপনার অনুদান আপনি দিতে পারেন, আপনার অ্যাওয়ার্ডটা জি হাসনাত সাইফা শিল্পীর হাতেই দিয়ে দেন। হাসনাত, তুমি যেটা বলছিলে যে আসলে আমাদের দেশে প্যাট্রনের অভাব, ভালো কাজগুলো এই জন্য বেশি দূর আগাতে পারে না। তো এক্ষেত্রে সবুর ভাইয়ের সাথে তোমাদের যে হ্যান্ডশেকিংটা হলো, এটা একটা স্টার্ট, নতুন একটা স্টার্ট। এবং এটাকে আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে যারা ছোট শিল্পী বা যাদের স্ট্রাগলিং স্টেজ আছে, সেখানে বয়স্কদের বা অ্যাডাল্টদের একটা রোল প্লে করা উচিত, গাইডেন্সের জন্য যেমন করা উচিত, এর পাশাপাশি যে তারা স্বীকৃতিটা, তাদের অ্যাপ্রিসিয়েশনটা দরকার। হ্যাঁ, এবং শুধুমাত্র যে একটা শিল্পীকে আমরা মর্যাদা দিলাম না, আমরা অন্য আরো এর মতো যারা ইয়াং অথবা ইয়াং অ্যাডাল্ট, টিনেজার, তারা সবাই একটা প্রচেষ্টা করবে নেক্সট ইয়ারে যখন জুলাই আসবে তখন তারা আরো নতুন নতুন ক্রিয়েশন তৈরি করবে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে এবারে আমরা শুরু করলাম, আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ায় এই শিশু থেকে এই সব লেভেলে এবং বিভিন্ন ক্যাটাগরিতে জুলাইয়ের উপরে যাদের অবদান থাকবে, আমরা আমাদের এবিলিটি অনুযায়ী আমরা তাদেরকে দেবো এবং তাদেরকে একটু এম্পাওয়ার করার জন্য যতটুকু দরকার আমরা সময় ইনশাআল্লাহ। আমরা চাই আপনার মতো অনেকেই এগিয়ে আসুক। আমাদের এই শুধু জুলাই বলবো না, সমস্ত কিছু আমাদের এই নতুন বিপ্লব যেটা, যে স্বাধীনতা আমাদের, সেই স্বাধীনতাকে সামনের দিকে আগাতে গেলে জেন আলফার অবদান রাখতেই হবে এবং তারা অলরেডি রাখছে নিজের নিজস্ব চেষ্টায়, তারা অনেক কিছু করছে এবং হয়তো তারা যদি আমাদের কাছ থেকে গাইডেন্স পায় বা অনুপ্রেরণা পায়, তাহলে হয়তো তারা অনেক দূর দেশ থেকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এটা একটা অবশ্যই দৃষ্টান্তমূলক আমাদের জন্য, যে আমরা একটা ছোট জায়গা থেকে শুরু করলাম, কিন্তু এমন এক শিল্পীকে দিয়ে শুরু করলাম, তার জার্নিটাও আমরা আশা করি অনেক লম্বা হবে। আমরা বাংলাদেশের যেসব শিল্পীদের নাম আমরা জানতাম ঘরে ঘরে মুখে মুখে, শাহনাজ রহমতুল্লাহকে যেমন আমরা জানি, সাবিনা ইয়াসমিন, রুমালা, এরা যেমন ছিলেন, এবং শাহনাজ রহমতুল্লাহর যে দেশপ্রেমমূলক গানগুলো, সেগুলো ইভেন আমার মনে আছে ছোটবেলায় আমরা নিজেরাই শুধু গাইতাম না, এবং বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও প্রথম শেষ বাংলাদেশ এই গানটাকে করছেন এবং সেটা বোধহয় তার পার্টি সং হয়ে গেছিল। তা তুমি তো নতুন কুড়িতে শিল্পী, তাই না? তুমি একটু বলবে নতুন কুড়ির এক্সপেরিয়েন্স তোমার? নতুন কুড়ি তো একটি জাতীয় কম্পিটিশন আমরা জানি বিটিভিতে হয়েছে। তো আমার জার্নিটা তো মানে বড়ই ছিল, অনেকগুলো আমাদের রাউন্ড হয়েছিল কম্পিটিশনে, যেমন বাছাই, তারপরে হচ্ছে বিভাগীয়, অনেক। তো আমার জার্নিটা বেশ ভালো ছিল, অনেক অনেক গুণী গুণী বিচারকগণের সাথে দেখা হলো, আমার পরিচয় হলো। তারপরে আমার মতো যারা আরো শিল্পী আছে, তাদের যে প্রতিভা মানে আমার মতন, তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। তোমার নতুন কুড়িতে তুমি কি বেস্ট শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছো? ওটা কি ছিল, কোন ক্যাটাগরিতে ছিল? ওইটা একটা কম্পিটিশন ছিল, তো আমি হামনাতে আর কি ফার্স্ট হয়েছি। হামনাত ক্যাটাগরিতে তুমি ফার্স্ট হয়েছো, বিউটিফুল।
কারণ তুমি এখন অলরেডি ন্যাশনাল লেভেলের প্রোগ্রামগুলোতে পরিচিত মুখ। আশা করি এটা আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়াই। না, আমাদের দোয়া সবসময় থাকবে। সাইফার আরেকটা কিছু অর্জন আছে আর কি, যেমন বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে সে গতবার নজরুল কম্পিটিশন হয়েছিল, সেখানে সে সম্মানজনক একটা জায়গায় ছিল। এটিএন বাংলায় একটা সেরাদের সেরা কম্পিটিশন হয়েছে, সেখানে সে ফার্স্ট হয়েছে গত 2024 সালে। তো এর ধারাবাহিকতায় পরবর্তীতে নতুন কুড়িতে এসে সামলাতে চাই, ফার্স্ট হলো আর কি ওদের গ্রুপে। হাসনাত, তুমি ওর বড় ভাই, তুমি গানের প্রডিউসার এবং তুমি সার্বিকভাবে ওর দেখভাল করছো, এটা খুব জরুরি। ওর বয়সটা খুবই কম। যারা আমরা এইরকম কম বয়সে খুব খ্যাতিমান শিল্পীদের দেখি, তাদের শেষটা কিন্তু সুন্দর হয় না। তো এই জন্য তোমার যেমন ইসলামিক জ্ঞান আছে যে আমাদের খ্যাতির সাথে সাথে আমাদেরকে অনেক নমনীয় হতে হবে, বিনয়ী হতে হবে। হ্যাঁ, তো বিনয়ী হওয়াটার জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে। অবশ্যই সাইফার প্রোটেকশনের জন্য, তোমাদের ফ্যামিলির ইয়ের জন্য তুমি সবসময় ওকে রক্ষণাবেক্ষণ করবা, দেখভাল করবা। হ্যাঁ, এবং এই জার্নিটা যেহেতু লম্বা, ওর এরকম গার্ডিয়ান দরকার। হ্যাঁ, আমি আশা করি তুমি সাইফার মতো তোমাকেও আমি কংগ্রেচুলেট করি। তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, 5th ইয়ার মেডিকেল, আমি ফাইনাল ইয়ার ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল। তুমি কিভাবে এত কিছু সামাল দাও? আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন অন্য কিছু করতে পারতাম না, কিন্তু তুমি তো দেখি। আমি একটু টিউশনি বা একাডেমিক্স ছাড়া হচ্ছে অনেকে আছে টিউশনি করে এক্সট্রা টাইম গুলোতে, আমি চেষ্টা করি ওগুলো একটু এক্সক্লুড করে ওর যে কালচারাল যে বিপ্লব, এটা আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল। আচ্ছা, যে আমি নিজেও শিল্পী হওয়ার খুব ইচ্ছে ছিল এক সময়। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আল্লাহ তো সবাইকে ভোকাল ওইভাবে দেই না, পরে দেখলাম আমার জন্য এটা পারফেক্ট না। আল্লাহ ওকে নিবেদিত করেছে আর কি আমাদের ফ্যামিলি থেকে। তো সেটা আমরা অনেক ছোটবেলায় বুঝতে পেরেছি, ওর ছোটবেলার যে আগ্রহটা গানের প্রতি। তখন থেকে ওকে আমরা এই লাইনে হচ্ছে একাডেমিক্যালি আমরা শিফট করাই, পাশাপাশি লেখাপড়া চলছে। তো সেই জায়গা থেকে তার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন বাকিটা আপনাদের দোয়া, মানুষের ভালোবাসায় ও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি সবসময় পক্ষ থেকেও সাইফা, অবশ্যই তুমি সহ তোমাদের পুরো ফ্যামিলিকে কংগ্রাচুলেশন। অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ। এগিয়ে যাও, আমরা তোমার পাশে সবসময় থাকার চেষ্টা করব। এবং তুমি যে প্রবাসীদের কথা বলছিলে, আমরা যারা প্রবাসী, আমি নিজেও প্রায় 40 বছর আমেরিকাতে, তো আমাদের একটা বিশাল অংশ তারা সবসময় বাংলাদেশের ভালো খবর জানতে চায়, বাংলাদেশকে ভালো চায়। তো এগুলো একটা ব্রিজ, যে আমরা যে তোমরা যে গানটাকে দিয়ে তুমি বলছিলা প্রবাসীরাও তোমার কাছে অ্যাপ্রোচ করছেন, তাই না? হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমাদের যে 16-17 দিকে যখন ব্ল্যাক আউট করে দেওয়া হয় সবকিছু, ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আমরা সবাই, তখন তো আমাদের এখানে ম্যাসিভ যে ভূমিকাটা রেখেছেন, সেটা তো আপনারাই রেখেছেন বাইরে থেকে আমাদেরকে সর্বাত্মক যে সহযোগিতা করার জন্য। তো এই জন্য আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতার শেষ করা যাবে না। সেই জায়গা থেকে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমাদের এই জুলাইটাকে নিয়ে আপনারা যেভাবে ওন করেছেন নিজেদের মতো করে, যেটা আমরাও পারিনি সেটা আপনারা করেছেন। সেই এটাকে কি বলে, রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এটা দিয়ে শুরু প্রাথমিক, এরপরে হচ্ছে আস্তে আস্তে মানুষকে এনকারেজ করা জুলাইকে নিয়ে। এই জন্য আপনাদের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞতা। আর আপনারাও এটাকে অনেক বেশি ধারণ করবেন, আমাদের এই জুলাইটাকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতিও থাকবে। তুমি প্রবাসীদের যে যেমন ধন্যবাদ দিলা, আমরা হয়তো টাকা পয়সা বন্ধ করে, রেমিটেন্স বন্ধ করে একটু সহযোগিতা করেছি। এটা অনেক বিশাল ওই সময়ের জন্য। অবশ্যই সবগুলো যেমন ছিল সার্বিক একটা বিপ্লব। এইখানটায় রক্তের প্রয়োজন ছিল, প্রয়োজন বলবো না, রক্ত ঝরার কারণেই বিপ্লবটা সাকসেসফুল হয়েছে। তো রক্ত যে দিতে পারে, যারা শহীদ হয়ে যায়, তাদের তুলনা তো কোনো কিছুতেই হয় না। হ্যাঁ, আমরা সবসময় ধরে নেই না যে এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই অর্জনটা করলাম। তো আমরা যেগুলো করেছি তার সেই তুলনায় খুবই ক্ষুদ্র। হ্যাঁ, তারপরও সামগ্রিকভাবে আমাদের একজন আরেকজনকে পাশে দাঁড়িয়েছে ওই সময়। তো তুমি ঠিকই বলেছো। আমরা এপিসোড শেষ করার দিকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ এগেন খায়রুজ্জামান সবুর ভাইকে, উনি স্টুডিওতে এসে আমাদেরকে অনার করলেন। শিল্পী এবং প্রডিউসার হাসনাত, তোমাদেরকে ধন্যবাদ। দর্শক, সাইফার গানের একটা কলি ছিল, নিষ্পাপ শিশুদের রক্তের জীবনের মূল্যে কালো মেঘ কেটে গেল, নতুন প্রভাত এলো, জুলাইয়ের দিনগুলো কেন এত সহজেই ভুললে। এখানে একটা বড় প্রশ্ন আমি দর্শকদের কাছে রেখে যেতে চাই,
এবং রাজনৈতিক দলগুলোর কাছে রেখে যেতে চাই। এই যে রক্তের বিনিময়ে তাদের সাথে গাদ্দারি করাটা কি ঠিক হচ্ছে? বিএনপির মতো একটা দল যারা এখন সরকারের ক্ষমতায় আছে, তারা জুলাইকে নিয়ে হেলাফেলা করছে, তারা জুলাইয়ের অভ্যুত্থানকে ধারণ করছে না, শহীদদেরকে ঠিকমতো মর্যাদাটা দিচ্ছে না। ইন্টারিম গভর্নমেন্টের সময় যেগুলো প্রসেস শুরু হয়েছিল তার বাইরে কিন্তু নতুন কিছু হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে তাদের গড়িমসি, জুলাইয়ের মিউজিয়ামকে ওপেন করা নিয়ে তাদের বাড়াবাড়ি, তারপরে যে মেধার জন্য কোটার এগেনস্টে এবং অন্য ক্রনিজম যেগুলোর কারণে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল, সেই জায়গায় কেন আমরা এই পার্টিকে আবার দেখছি? তাদের তো এটা ধারণ করা উচিত, রিয়েলাইজেশনটা হওয়া উচিত। রিয়েলাইজেশনের জায়গা থেকে তারা এখনো আসে না। এর পাশাপাশি অন্য দল, বিরোধী দল যেটাকে এখন 11 দলীয় ঐক্যজোট বলা হয়, তার ভিতরে জামাত এবং এনসিপি, তারা সবাই আছে। এরা সবাই জুলাইয়ের শক্তি, জুলাইয়ের অভ্যুত্থানের সাথে তারা সরাসরি জড়িত ছিল। অনেকে লিড দিয়েছে, অনেকে এটার সাথে এখনো আমি নিশ্চয়ই তাদের সঙ্গী সাথী মারা গিয়েছে, এবং তারা চেষ্টা করছে যে সরকারি দলকে বোঝাতে যে আপনারা ফিরে আসেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন এবং আমরা সবাই মিলে দেশটাকে জুলাইয়ের চেতনায় গড়ে তুলি। তো এই জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ করা ঠিক হবে না। তারপর আমি বিরোধী দলদেরকে বলবো যে এনসিপি, জামাত, আপনারা নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব তৈরি করেন না। আপনারা অনেক সময় নিজেদের ক্রেডিটকে হাইলাইট করার জন্য অন্যকে আন্ডারমাইন করেন। আপনি যদি সবার ক্রেডিটকে ধারণ করেন তাহলে কিন্তু সার্বিকভাবে উন্নতি হবে, সবাই সবাইকেই কিন্তু আরো ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি আমি নিজেকে দাবি করি যে আমি অনেক বড় শিল্পী, সাইফা ছোট শিল্পী, আমার চেয়ে অনেক বয়সে ছোট, আমি তোর গার্ডিয়ান, আমাকেই সবাই কেন সম্মান করবে না, আমি তো অনেক কিছু করেছি জীবনে, এই ধরনের কনসেপ্টটা ঠিক না। এদের মতো ছোট ছোট, যেটা ও বলছে কুড়ি অথবা আবাবিল পাখি, তারাই কিন্তু দেশকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আমরা যারা অনেক দিন ধরে দেশে ছিলাম, দেশের অর্জনের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, অনেকে হয়তো মারাও গিয়েছে, আমাদের আগের জেনারেশন, আমাদের প্যারেন্টস জেনারেশন যারা 47-এর স্বাধীনতার সাথে জড়িত ছিল, পরের জেনারেশন যারা 71-এর স্বাধীনতার ব্যাপারে তাদের ভূমিকা ছিল, এরপরে এরশাদ বিরোধী আন্দোলনের ছিল। এই সব মানুষের তো অবদান রয়েছে, কিন্তু সর্বোপরি লাস্ট যেটা আমাদের সামনে হয়েছে 2 বছর আগে জুলাই, এটা একেবারে আমাদের চোখের সামনে। এটাকে ভুলতে দেওয়া আমাদের জাতি হিসাবে খুব লজ্জাজনক হবে, এবং আমরা জুলাইকে তাহলে ভবিষ্যতের বিনির্মাণের জন্য সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। তো দর্শক, ভালো থাকবেন সবাই। আমরা ভবিষ্যতে যে এপিসোডগুলো করব সেগুলো আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।